ন্যূনতম ক্ষমতা নাই। তারা যখন বলেন ও সেনাবাহিনীতে কু চলছে, আমি বলছি সেনাবাহিনীতে কু না মুহুক যাই হোক, ডক্টর ইউনূসকে উৎখাতের এই দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না। ওয়াই? বিকজ দিস ইজ বিং ওভারসিন বাই দি ইউনাইটেড নেশনস এন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইটস নট গোনা হ্যাপেন, নেভার। They have no knowledge. That's why they talk about that, this bullshit. তারা জানে না তারা কি কথা বলছে, কেন বলছে। সেনাবাহিনী কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না। সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে, এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে? সেনাবাহিনীকেই টার্গেট করা হচ্ছে। সেনাবাহিনীকে কারা টার্গেট করতেছে, কেন টার্গেট করতেছে? সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি দেশদ্রোহিতা করেছেন। দর্শক, সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে নাকি আসলেই তিনি গোপনে কোনো ষড়যন্ত্র করছেন? অবশেষে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন রহমান মাসুম এবং আরেকজন আলোচক। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো যে সেনাপ্রধানের বিরুদ্ধে কি আসলে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, বিশেষ করে ভারত। একটা কারণ রয়েছে, ভারতে যখন হাসিনা পালিয়ে যাওয়ার আগে সেনাপ্রধান তাকে কোনো সাহায্য করেনি, তাকে পালিয়ে যেতে বলেছে বা গ্রেফতার হওয়ার জন্য অনুরোধ করেছিল সেনাপ্রধান। তো এই কারণেই কি সেনাপ্রধানের উপর ভারত বিরক্ত কিনা, ভারত কি সেনাপ্রধানকে শত্রু মনে করে কিনা, নাকি সেনাপ্রধানকে দিয়ে ভারত নতুন কিছু করার চিন্তা ভাবনা করছে, আমরা নিয়ে আলোচনা করব। এর আগে মাসুম ভাই এবার আলোচনা শুনবো। Assalamu alaikum, Ramadan Karim, ladies and gentlemen. Hope you are guys doing great. Welcome to this live. আজকের টপিক হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। স্বাধীনতার পরে 53 বছর পরে রাজনৈতিক দুর্বৃত্তায়নে ক্ষতবিক্ষত প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের, মানে মনের ইচ্ছাকৃতভাবে এই রাজনৈতিক দুর্বৃত্ত নামের প্রাণীগুলা বাংলাদেশের, এই স্বাধীন বাংলাদেশের যতটা মানুষের প্রতিষ্ঠান আছিল, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজের আত্মীয় স্বজন দিয়ে, দলীয় কর্মী দিয়ে, দলীয় ব্যবস্থাপনা দিয়ে, বিদেশি শক্তি দিয়ে ধ্বংস করেছে নিজের ইচ্ছা মতো। সাধারণ মানুষের জন্য কাজ করবে এমন একটা প্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্ত বা বেশ্যারা রাখেনি বাংলাদেশের মানুষের জন্য। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে নিজের ইচ্ছাকৃতভাবে। বিচার বিভাগে কত বিক্ষত করেছে। বারবার বলছিলাম যে একটা দেশের প্রাণ মানুষের, মানে একটা দেশের সাধারণ মানুষের আশ্রয়ের নাম্বার 1 আপনার স্থান হলো বিচার বিভাগ। তার উৎকৃষ্ট উদাহরণ হলো বর্তমানে যুক্তরাষ্ট্রে যা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেগুলা করে যাচ্ছেন, অনেকগুলা কাজ, প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ করে যাচ্ছে কে? যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আজকেও দেখেন উনি কয়েকটা এজেন্সি, জর্জ ইলন মাস্কের যে প্রতিষ্ঠান, তারা এগুলা বাতিল করেছিল, অলমোস্ট ক্যান্সেল করে, অ্যাবলিশ করে দিয়েছিল প্রতিষ্ঠানগুলা। আজকে a federal judge ruled you have to reinstate all the agencies and their workers too. Significant and unprecedented, ladies and gentlemen. So বাংলাদেশের ক্ষেত্রে তার ভিন্ন। আমরা বিচারকদেরকে এতটা নতজানু এবং এতটা মানে ডিসকাস্টিং এবং আপনার দলীয় প্রাণীর মতো বিচারের কার্য পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি একটা দেশের। আর শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানকে এমন ভাবে ধ্বংস করেছেন যে বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলাকে দাঁড় করাতে আর কত বছর লাগবে সেটা ডিফেন্স করবে যে সরকার আছে, সেই সরকার কতটা কম্পিটেন্ট, কতটা তাদের ইচ্ছা এবং কি কি তারা করতে চায় তার উপরে। আজকে আমার সাবজেক্ট হলো বাংলাদেশের এই এত কিছুর পরেও তুফান এবং জোরের মধ্য দিয়েও যে প্রতিষ্ঠানটা কিছুটা হলেও দাঁড়িয়ে গিয়েছিল, তার নাম বাংলাদেশ সেনাবাহিনী। মানুষের আস্থার স্থল, মানুষের বিশ্বাসের বা মানুষের নির্ভরতার একটা প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী। নাও the target is Bangladesh Army. Why? I'm going to talk about that, ladies and gentlemen. So এখানে বলে রাখি যে সেই সেনাবাহিনীকেও বিগত 16 বছরের ফেসিস্ট শেখ হাসিনা তার ইচ্ছাকৃতভাবে তার নিজস্ব লোক তারেক সিদ্দিকীর মতো কুলাঙ্গার এবং দেশদ্রোহী আন্তর্জাতিক মানের মাফিয়া দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা সে করেছে তার মনের মাধুর মিশে। তারপরও ঠায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের সেনাবাহিনী কিছুটা হলো। বাট বলে রাখি, the army of Bangladesh is cracked right now. It's not 100%, but there is a crack in their system. Why? Because of Sheikh Hasina's serious aggression on Bangladesh army and Indians' aggression on Bangladesh army. Why? Because the one and only institution that they weren't able to break it down. They're still there.
the stability, durability, and commitment to the people of Bangladesh is enormous and unprecedented, ladies and gentlemen. That's why they targeted them on many occasions, and that target started by killings. The massacre of Bidyar, Bidyar massacre, and then politically one after another, in terms of putting the wrong people in the right position in perspective of political affairs, that destroy our Sena Bahini's reputation as well, ladies and gentlemen. And still there now, target why the army of Bangladesh is being targeted, almost everyone, and our YouTubers too, so-called our brothers and sisters. Every single day, I've never seen anything on this planet right now, an army organization being targeted and recklessly criticized with wrong and false information. I have never seen anything on this planet, nowhere on this planet, ladies and gentlemen, but Bangladesh Army, Chief of Army, being targeted by these YouTubers, by the Indian media, and by so-called Awami League stocks, relentlessly to destabilize and to undermine Bangladesh Sena Bahini. Why? Now, let me talk about and start from, YouTubers' perspective. General Wakar and Bangladesh Sena Bahini being targeted almost every single day by our YouTubers, brothers and sisters. Why? Because either they are serving the purpose of Awami League or India, this or that way, or there are some people who become the victim of naivety, or somehow they're trapped, or they don't know what they're talking about. One of this got to be true. There is no alternative for that. Must be one of them is true. And the second thing, and then why Indian media they're targeting right now? Let me talk about the Indian media's perspective, or what India wants. India, Bidyar Bidroh massacre বা হত্যাকাণ্ড ঘটানোর পরে এবং আওয়ামী লীগ তার মনে করেছিল বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে গেছিল বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অক্সিজেন বা ব্লাড লাইনকে দূষিত করার ক্ষেত্রে তারা তাদের এজেন্ট শেখ হাসিনা এবং আন্তর্জাতিক মানের মাফিয়া, দেশদ্রোহী, খুনি, গুম এবং হত্যার এবং গণতন্ত্র হত্যার অন্যতম সহযোগী শেখ হাসিনার এবং নির্দেশদাতা বলতে পারেন আপনি, সেই তারেক সিদ্দিকী দিয়ে এটাকে তার ব্লাড লাইন বা অক্সিজেন লেভেলে প্রচন্ড ধরনের দূষ বা রক্তকে দূষিত করার চেষ্টা করেছে করাপ্টেড আর্মি অফিসিয়ালসদেরকে আর্মির টপ পজিশনে বসানোর মধ্য দিয়ে। নাও ইন্ডিয়ান মিডিয়া, ওয়াই? বিকজ শেখ হাসিনার বাংলাদেশের সেনাবাহিনীর উপর শেখ হাসিনার প্রচন্ড আক্রোশ। শি নেভার লাইকড বাংলাদেশ আর্মি, কারণ উনার বাবার সময় যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার আন্ডারমাইন করা হয়েছিল, এবং পরবর্তী সময়ে শেখ হাসিনা তার বাবার হত্যাকারী সেনাবাহিনী নামের মানুষ জড়িত বলে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে কোনো অবস্থাতে বাংলাদেশ সেনাবাহিনীকে এসে বিলুপ্ত করতে পারে নাই ইচ্ছাকৃতভাবে, কারণ করা যাবে না, আদারওয়াইজ সে সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিত। কিন্তু সেনাবাহিনীকে দূষিত করা, ধ্বংস করা, মানসিকভাবে মোরালি ডিগ্রেড করে একটা ডিস্ট্রাকটিভ ইনস্টিটিউশন হিসেবে দাঁড় করানো যা করা দরকার সেনাবাহিনী মনের মাধুরী মিশিয়ে দিয়ে সেই কালপ্রিট অ্যান্ড ক্রিমিনাল শেখ হাসিনা করে গেছে এই বিগত 16 বছর, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং সে এত কিছুর পরেও বিগত স্বৈরাচার বা বিপ্লবের সময় সে মনে করেছিল তার আজ্ঞাবহ প্রাণী সেনাবাহিনীর কিছু অফিসার যারা আছে তারা তার কথায় আপনার সায় দিবে, হয়তো বা দিয়েছিলেনও কিছু। কিন্তু পরবর্তী সময় সেনাবাহিনীর ভিতরে এখনো কিছু দেশপ্রেমিক অফিসার আছে যারা সত্যি এখনো মনে করে এদেশ সবার এবং এই দেশটাকে তারা ভালোবাসে এবং প্রোটেক্ট করা দেশের তাদের দায়িত্বের ভিতরে পড়ে। এবং জাতিসংঘের হস্তক্ষেপ সবকিছু মিলে সেনাবাহিনী শেখ হাসিনাকে সেনাবাহিনীর ভূমিকাটা উৎখাতের চূড়ান্ত মাত্রা বা রূপ দান করতে সহযোগিতা করেছে। দ্যাটস ওয়াই দ্য টার্গেট ইজ বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াই? রাইট নাও ভারতীয় মিডিয়া থেকে অনবরত দুদিন পরে পরে কুর খবর আসে এবং অস্থিরতার খবরগুলা মিথ্যা প্রপাগান্ডিস্ট। ওয়াই? কেন আসে জানেন আপনারা? আমি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কোনো অবস্থাতেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না, $100 কোটি দিলেও যাবে না, কারণ সেনাবাহিনীকে ধ্বংস করা, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাওয়া আর সেনাবাহিনীর চূড়ান্ত ধ্বংসাত্মক রূপকে সার্টিফাই করার নামান্তর। এটা আমি প্রথম দিন থেকে বলেছি, যখন আমাদের তথাকথিত কিছু বুদ্ধিজীবী না বুঝে না শুনে কোন অ্যাসেসমেন্ট বা পলিটিক্যাল অ্যাসেসমেন্টের ন্যূনতম ক্ষমতা নাই, তারা যখন বলেন ও সেনাবাহিনীতে কু চলছে, আমি বলছি সেনাবাহিনীতে কুনা মুহুক যাই হোক, ডক্টর ইউনূসকে উৎখাতের এই দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না। ওয়াই? বিকজ দিস ইজ বিং ওভারসিন বাই দি ইউনাইটেড নেশনস এন্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। It's not going to happen. Never.
They have no knowledge. That's why they talk about that, this bullshit. তারা জানে না তার কি কথা বলছে, কেন বলছে। সেনাবাহিনী কখনো ডক্টর ইউনূসের বিরুদ্ধে যাবে না। এবং জাতিসংঘের মহাসচিব আসতেছেন, এর আগে নাকি আপনি ভারতীয় খবরে দেখেছেন কিভাবে সেনাবাহিনীর ভিতরে কু হয়েছে, এবং অনেকেই আছেন আপনার দেখলাম যে এটাকে আবার প্রচার করছেন কু হয়ে যেতে পারে। আমি বলছিলাম ন্যূনতম কমন সেন্স, পলিটিক্যাল নলেজ, এবং এই বিষয়গুলো যদি নলেজ থাকে, ন্যূনতম ইন্টারন্যাশনাল সিস্টেম, তাহলে আপনারা যারা চোখ বুঝে বলতে পারেন যে কোন কেউ ডক্টর ইউনূসকে উৎখাত করা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু সেনাবাহিনী সরাসরি উৎখাতে নেতৃত্ব দেবে না ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নেভার এভার, ইটস নট গোনা হ্যাপেন, বিকজ এটা দেওয়া আর সেনাবাহিনীকে আত্মহত্যার বা আত্মহতির মধ্যে কোনো পার্থক্য আমি মনে করি নাই। ভাই কিছু ভালো না, কিছু খারাপ আছে, নাও অফিসার্স খারাপ থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূসকে মানে সরানোর ক্ষমতা যাবে না। কারণ জাতিসংঘ প্রথম দিনেই স্যাংশন দিয়ে বের করে দিবে জাতিসংঘ থেকে বাংলাদেশ সেনাবাহিনী। ওই রিস্ক তারা কখনোই নেবে না, কারণ এটা তাদের পেটে লাথি মারার চূড়ান্ত রূপ। নো ওয়ান উইল অ্যাকসেপ্ট ইট। সেনাবাহিনী নিজেদের ভিতরে একে অপরকে গুলি করে মেরে ফেলবে সবাই যদি এই কাজ হয়। সুতরাং এটা কখনোই তারা করবে না, এবং তারা জানে এটার কনসিকুয়েন্সটা কি। ওয়ান ডে আজকে তারা করবেন, আপনি ভবিষ্যতে কখনো যদি সময় সুযোগ আসে তাহলে এটার পরিণতি কি হবে, অফিসার যারা নেতৃত্ব দিবেন তারা জানেন, এটা ইতিহাস থেকে তারা শিক্ষা নিয়েছেন। এবং ডক্টর আর ওয়াকার, জেনারেল ওয়াকার ইজ নট দিস টাইপ অফ পারসন। তবে জাতিসংঘের হস্তক্ষেপ এটাকে আরো ত্বরান্বিত করেছে, আর না হলে হয়তো তার যে আজ্ঞাবহ অফিসার্সরা বা শেখ হাসিনা বসিয়েছিল সেনাবাহিনীকে, হয়তো কোনো একটা খারাপ কাজ করলেও করতে পারতো। তবে শেষ মুহূর্তে আমরা সেনাবাহিনী সেভড বাংলাদেশ, কারণ শেখ হাসিনা চেয়েছিল আরো একটা ম্যাসাকার, গণহত্যা সেনাবাহিনীর মাধ্যমে হবে। Why now Indian media targeting সেনাবাহিনী? বিকজ শেখ হাসিনাকে উৎখাতের লাস্ট যে মানে তার বেঁচে থাকার বা তার ব্লাড লাইন বা লাইফ লাইনের লাস্টের যে প্রচেষ্টা সেটা ছিল who can protect Bangladesh army, but they didn't do that. Why? I mean, whatsoever. I mean, you can talk about that because of United Nations or maybe something different, or maybe they didn't want it. I understand, but সেনাবাহিনীর হস্তক্ষেপে অনীহার কারণেই শেখ হাসিনার চূড়ান্তভাবে তার পতন হয়েছে। আনডাউটলি উই ক্যান টেল দ্যাট। নাও এই ইন্ডিয়ান মিডিয়া এই মুহূর্তে সেনাবাহিনীকে টার্গেট করেছে কেন? এই কারণে টার্গেট করেছে যে সেনাবাহিনীর স্ট্রং সেনাবাহিনী ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া। A stable, durable, and strong leaderships in our army on competent officers is number one enemy for India. That's why তারা, আর এই মুহূর্তে আপনারা জানেন যে রিপাবলিক বাংলা বা আরো যে টিভি চ্যানেলগুলো 24/7 আপনার বাংলাদেশের ডক্টর ইউনূসকে নিয়ে পড়ে থাকে। দে আর বিং স্পন্সর্ড বাই আওয়ামী লীগ। দে স্টোলেন মানি। আপনার এই যে শত বিলিয়ন ডলার তারা আপনার শত বিলিয়ন ডলার যেগুলো পাচার করেছে বাংলাদেশ থেকে, সেই টাকাগুলাই এখন ইনভেস্ট করেছে ওই জায়গাতে। এবং এই আপনি দেখেন এই আওয়ামী লীগ কিভাবে আপনার বন্ধু হবে এবং কিভাবে এক্ষেত্রে আপনারা এদেরকে রিইনস্টেট করবেন পলিটিক্সে। এই আওয়ামী লীগ এই টাকাটা চুরি করেছে আপনাদের, এই টাকা চুরির টাকা দিয়ে আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে তারা আপনার ইন্ডিয়ান মিডিয়াকে তারা লিপ্ত করেছে। আপনি এদের পক্ষে যে আপনি সহানুভূতি দেখাবেন, বিবেকহীন, রেকলেস এবং চরম দেশদ্রোহী না হলে এদের জন্য আপনার সহানুভূতির মাত্রাটা কোনো অবস্থাতে চূড়ান্তভাবে, বিশেষ করে শেখ হাসিনা তারেক সিদ্দিকী গ্যাংদের পক্ষে যেতেই পারে না। ইট ইজ ইম্পসিবল। ইফ সো ইউ হ্যাভ এ প্রবলেম আনডাউটলি। এখন দেখেন এত কিছুর পরেও আপনার এখন তারা মনে করেছে যে ডক্টর ইউনূসকে সরাতে, ডক্টর ইউনূস ইজ এ পেইন ফর দেম রাইট নাও, ফর ইন্ডিয়া। আপনি দেখেন জাতিসংঘের মহাসচিব 4 দিনের সফরে এসেছেন বাংলাদেশে। মনে হচ্ছে যে উনি তার শ্বশুর বাড়িতে এসেছেন। কেন ইমাজিন, এই ভদ্রলোক কি 4 দিনের জন্য পৃথিবীর কোনো দেশে গেছে সফরে? আপনি আমাকে দেখান কোন এরিয়াতে গেছে কখনো রিসেন্টলি, তাও বাংলাদেশের মতো দেশে যেখানে সত্যিকার অর্থে কোনো সিরিয়াস কোনো ক্রাইসিস, জাতিসংঘের যুদ্ধ বিগ্রহ বা এরিয়া আমরা যাকে বলি মধ্যপ্রাচ্যের, এগুলোতে নাই, কোনো সম্মেলনও হচ্ছে না 4 দিনের, শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে। শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে অনেকগুলা কাজ এখন পর্যন্ত করতে পারতেছে না বা এক্সিকিউট করতে পারে নাই ভারত। সারা পৃথিবী শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে আপনার 12টা ইউরোপিয়ান দেশের ভিসা সেন্টার বাংলাদেশে বলা মাত্রই চলে আসে। ইট ইজ আনবিলিভেবল, রাইট? সুতরাং এই জিনিসগুলা কোনোভাবেই মানতে পারতেছে না, শুধুমাত্র ডক্টর ইউনূসের এই সরকারের কারণেই যত কিছু। হ্যাঁ, ইয়েস দেয়ার আর সাম প্রবলেমস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবলেম আছে। ইয়েস, we have problems, but apart from that, despite of having all of those odds, we have some good news too in terms of economy. For example, take a look at the reserves right now. Stable reserves. এত কিছুর পরেও যেখানে সত্যিকার অর্থে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি আপনার FDI, it's not coming because it's not a stable government anymore. আর বাংলাদেশের অস্থিরতা শুরু হয়েছে। এর ভিতরেও
আপনার এই দুর্নীতি এবং চুরিচামারি বন্ধ করার কারণে এখন মাত্র রিজার্ভটা, যেটা লাইফ লাইন অফ এ কান্ট্রিজ ইকোনমি, এখনো বসে আছে শুধুমাত্র এই কারণে, কারণ এখানে সীমাহীন দুর্নীতি এবং লুটপাট হচ্ছে না, টপ লেভেলে বলে এখনো দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলা কোনোভাবেই ভারত মানতে পারতেছে না। তারা মনে করেছিল শেখ হাসিনাবিহীন বাংলাদেশ থাকবে খেয়স, যুদ্ধ বিগ্রহ, খুনাখুনি, মারামারি প্রতিদিন হবে। দেখলো তারা 6 মাস অপেক্ষা করলো যে নাথিং গোয়িং টু হ্যাপেন। তারা নিজেরাই দায়িত্ব নিল একটা পর্যায়ে। আজকাল ডাকাতি, রাহাজানি, দর্শন থেকে শুরু করে অস্থিরতা সবকিছু কিন্তু আওয়ামী স্পন্সর্ড মানে অ্যাক্টিভিটিস অ্যান্ড ইনসিডেন্টস, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এবং ভারতীয়রও তারা পারে না এমন কিছু দুর্বৃত্তায়িত এবং রেকলেস কাজই নাই যা ভারতের আপনার কি বলে আপনার পারে না। তারা কি পারে সেটা দেখিয়েছে তারা কানাডাতে, তারা দেখিয়েছে তারা আপনার আমেরিকার মতো দেশে, যেখানে কেজিবির মতো দুদর্শ রাশিয়ান স্পাই এজেন্সিও কোনো ঘটনা ঘটার দুঃসাহস দেখায় না। সেখানে আমেরিকা অন দ্য সয়েল অফ the United States and Canada for example, এবং তাও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানুষকে হত্যা করার পরিকল্পনা মানে কাজ পর্যন্ত তারা করে ফেলছে মানে ভারতীয়রা। হাউ রেকলেস অ্যান্ড ডেঞ্জারাস দে বিকামিং ডে বাই ডে, ইউ ক্যান জাস্ট ইমাজিন। এবং বাংলাদেশে যেখানে সব জায়গায় তাদের হস্তক্ষেপ এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের আপনার ডেটা থেকে শুরু করে সব ইন্ডিয়ানদের দখলে, সারা বাংলাদেশের নাগরিকের তথ্য ইন্ডিয়ানদের দখলে আছে। সেই অবস্থায় আপনি কল্পনা করতে পারেন যে এই দেশটা এখনো ঠিকই আছে, শুধুমাত্র কিছু এই যে সরকারকে কোনোভাবেই পারতেছে না তারা। এবং সেনাবাহিনীর এই যে ব্যাকআপ এবং ব্যাকিংটা এখনো রয়ে গেছে, যেখানে সেনাবাহিনীকে ডিস্টেবিলাইজ, অস্থিরতা যদি করতে পারে তারা, তাদের জবটা হাফ হয়ে ডান হবে। এবং এই কাজটাই তারা সীমাহীনভাবে করে যাচ্ছে। আর আমাদের কিছু ইউটিউবার ভাই বন্ধুরা আছেন না বুঝে না জেনে অথবা দেশপ্রেমের চরম অভাব এবং কিছু ভিউয়ের জন্য এবং কিছু তাকাব্বরি দেখানোর জন্য সীমাহীনভাবে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে অনবরত যে নোংরাভাবে যে রেকলেস সিস্টেমে এবং দেশদ্রোহিতার সামিল নিয়ে টার্গেট করে যাচ্ছেন, ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। আমি বলছি, এবং এরা রেকলেস, এরা সাইকোপ্যাথ, এই সাইকোপ্যাথিক বিহেভিয়ার এবং তার সাইকোলজি দিয়ে তারা আমাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে যাচ্ছেন। আমি বারবার বলছি, এখানে হাত দেওয়া যাবে না, ভিতরে অনেক কাজ করে যাবে, সমালোচনা করা যাবে, কিন্তু একজন সেনাবাহিনীর প্রধানকে 24/7 এবং নোংরাভাবে সমালোচনা, আমি আমার পৃথিবীতে কোথাও, আমি আমার রাজনৈতিক ক্ষুদ্র জ্ঞানে সারা পৃথিবীর খবর রাখি, আমি আমার দেখি নাই। Shame on you যারা এই কাজটা করে যাচ্ছেন, ইচ্ছাকৃতভাবে ভারতকে সুযোগ দিচ্ছেন আপনারা। You have no idea what the hell you are talking about and what you are doing. You are acting as a criminal and against our country. Because this institution, it cannot make it weaker. It can't do this every single day. Total সেনাবাহিনীকে এমন নজিরবিহীন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও আমি দেখি নাই। এতটা স্বাধীন আমাদের ইউটিউবাররা, এতটা স্বাধীন আমাদের তথাকথিত আপনার ইউটিউবাররা। This is unprecedented and we are feeding. It's being fed by us every single day, and we are supporting it, right? We are supporting, oh, General Walker kharap dore nere shalare mere felen sure felen protidin nungra babe, they're serving those Roz agenda. Bet on that. My personal assessment on any individual never went wrong, never ever, and this time it won't too, because I'm a master of assessing individuals' activities and psychology. And আমারে আল্লাহ এই ক্ষমতাটা এমন ভাবে দিয়েছে, একজন ব্যক্তির উপরে আমার ব্যক্তিগত শুধু তার চেহারা দেখে অ্যাক্টিভিটিস দেখে যে অ্যাসেসমেন্ট করে দিব। নেভার ওয়েন্ট রং, নেভার এভার। আমি এটা প্রমাণ করেছি বারবার, এবং আমি আবারও বলছি, ইউ আর প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি, ডেঞ্জার ফর দ্য কান্ট্রি। ডোন্ট ডু দ্যাট, স্টপ রাইট নাও, স্টপ ইট। আপনি কথা বলতে পারেন, কিন্তু আজকে বলবেন, সারাদিন বলবেন, 2 দিন পরে ওয়াকার হয়ে যাবে আপনার জন্য ভালো মানুষ। বাট দ্য ক্র্যাক অ্যান্ড ড্যামেজ ইউ হ্যাভ ডান ক্যানট বি রিকভার্ড। It is irrecoverable damage that you are going to be done in this regard. Do not do that. It's danger. You're playing with the danger. Enemies everywhere. For the army and our Bangladesh. When I say everywhere means Awam League, India, Indian Row, so on. And bitore ache amader ar kono enemy nai. Bangladesher, there is no enemy for Bangladesh on this planet. None. Except India and Indian media and India and Awam Leagues, conspirators. So guys, বি কেয়ারফুল। আপনারা কি দেখতেছেন, কি শুনতেছেন, কি বিশ্বাস করে যাচ্ছেন, বি কেয়ারফুল। এবং সেনাবাহিনী কখনোই ডক্টর ইউনূসকে উৎখাত করতে পারবে না, সেনাবাহিনী কখনোই দেশের বিরুদ্ধে যেতে পারবে না। ডক্টর ইউনূস যতদিন আছে, কারণ মনে রাখবেন, দেখছেন তো তার পাওয়ার, সেনাবাহিনী প্রধানকে 4 দিনের জন্য নিয়ে আসছে। It's unbelievable. It doesn't happen, I mean, very often or occasionally. I mean, it does happen, it doesn't happen every now and then. You know what I mean? So think about that. So এই জন্যই বলছি যে সেনাবাহিনী সমালোচনা করতে পারেন, করবেন, বাট বি কেয়ারফুল। সমালোচনা যেন নিয়ম এবং লিমিট ক্রস না করে। প্লেইং উইথ ফায়ার অ্যান্ড ফিউরি। ইফ ইউ লাভ ইউর কান্ট্রি,
দ্যাটস ওয়াই আপনি দেখেছেন আমাকে নোংরাভাবে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতে, নেভার। আমি কি পারি না ওয়াকারের ছবি দিয়ে, জেনারেল ওয়াকারের ছবি দিয়ে হেডলাইন দিয়ে এসেই উনার 14 গোষ্ঠী উদ্ধার করতে পারি না? অফকোর্স আমি পারি। কেন করি না? আমার এই ভিউয়ার্স দরকার নেই। আমি এত রেকলেস, আমি বিবেকহীন কোন ব্যক্তি নই। বিকজ আই নো দিস স্টাফ, আই নো দ্য কনসিকুয়েন্স। এখন দেখলাম অনেকেই 6টা মাস ডক্টর ইউনূসের একদম বিচি বের করে ফেলবেন, এখন ডক্টর ইউনূস ভালো হয়ে গেছে। কিন্তু আপনি যে ক্ষতি করেছেন ডক্টর ইউনূস সরকারের এবং বাংলাদেশের মানুষের, এটা কি আপনি রিকভার করতে পারবেন? অথচ আপনারা খাচ্ছেন, ঘুমাচ্ছেন। আমি বলছি বি কেয়ারফুল। শাহবাগী ইজ অলওয়েজ এ শাহবাগী। বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং রাইট নাও। শাহবাগীরা কখনো পরিবর্তন হয় না। বাই জিন, ইন দ্য নেম অফ আল্লাহ, আই ক্যান সোয়ার দ্যাট, I can tell you that they will never be changed. They never change. They will never do that. I can tell you that. Be careful what you are doing right now. সমালোচনা করবেন সেনসিটিভ ইস্যু যেগুলা রুয়েশে করতে হবে সমালোচনা, because end of the day as a big consequence, and the consequence will come to you, come to the country. Be sensible, be wise, don't be stupid, reckless. শুধু ভিউ পাবেন আর আপনি ক্ষমতা দেখাতে পারেন, যা ইচ্ছা তাই বলে গেলেন। not a single information given is true, all false. যা ইচ্ছা তাই বলে দিলেন, এইটা করেছে সেটা করেছে। what is this? You should not do that, right? নাও আসি ভারতীয়রা। এখন আপনারা যদি এগুলা করেন, সমালোচনা করবেন, অফকোর্স করবেন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করি, পররাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করি, সরকারের সমালোচনা করি না? অফকোর্স করি। বাট you got to understand that don't cross the limit. There is a red line. You can't cross it in terms of সেনাবাহিনী. It's the number one institution to protect our country right now, and you are killing this institution every single day. মানুষের ভিতরে সেনাবাহিনীর প্রতি দ্বন্দ্ব, অবিশ্বাস, অনাস্থা সৃষ্টি করেছেন। এটার একটা লং টার্ম এফেক্ট এবং কনসিকুয়েন্স আছে, যা বোঝার ক্ষমতা এই প্রাণীগুলোর নেই। যখন অথবা তার ইচ্ছা, তারা দেরুন কেয়ার, তারা মনে করে দেশপ্রেমের চরম অভাব এদের ভিতরে দেখায়, তারা প্রচন্ড দেশপ্রেমিক। নো, দে নট। কোন দেশপ্রেমিক ব্যক্তি এতটা রেকলেসলি একটা কোর ইনস্টিটিউশনকে অ্যাটাক করতে পারে না। নো ওয়ে। ইফ দে হ্যাভ, দে ডোন্ট, because they don't care. They need views, they need money, they're selfish, they're takabburi. That's why they're doing it every single day. So I'm giving you warning today that you are playing with fire and fury. You have no idea what kind of damage you have done so far, and it is irrecoverable. And from your position, of your perspective, you are not someone who can, recover even a little bit about it, because you have no power. All you have power is a channel and unnecessary information and spreading rumors, false information, and then you twist your position after 3 months, 4 months. But the damage has been done in this regard. It is irrecoverable, irreplaceable, ladies and gentlemen. That's what I'm talking about, ladies and gentlemen. So, এই বক্তব্যের পরে আমি আরো যে বিষয়টা আপনাদের সাথে বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে আপনার ভারত এখন দেখাচ্ছে ভারতে প্রত্যেকটা জিনিস ফেল করেছে। সরকারে যদি সত্যিকার অর্থে স্ট্রং স্বরাষ্ট্র উপদেষ্টা আর পররাষ্ট্র উপদেষ্টা আরো কিছু মানুষ থাকতো যারা পলিটিক্যাল গাটস আছে এই সরকারকে দামানো, এখন পর্যন্ত এত কিছুর পরেও সরকারের পক্ষে যথেষ্ট জনমনের সাপোর্ট এখনো রয়ে গেছে। মানুষ এখনো মনে করে এই সরকার থাকুক, এই সরকার আরো কিছুদিন কাজ করে যাক। ক্যান ইউ ইমাজিন দিস, রাইট? আর এই যে এখন দেখছেন কোন খারাপি ডাকাতি, আজকে বাংলাদেশে নজিরবিহীন ভাবে দ্রব্যমূল্যের দাম কম। এই সরকারের বিরুদ্ধে তো আমারও অনেক অভিযোগ আছে না ব্যক্তিগতভাবে, আমি বললাম না কিছুদিন আগে। কিন্তু আমি সবার আগে দেশ, এরপরে অন্য কিছু ব্যক্তিগত পাওয়া না পাওয়া, আমি বললাম না আমি তাদের মতো হলে তো তাদের উলঙ্গ করে তার লুঙ্গি খুলে দেওয়ার কথা। আই ডোন্ট ডু দ্যাট, because it's not wise to do that, ladies and gentlemen. So এই জন্য বলছি যে বুঝে শুনে কাজ করবে। আজকে জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি কি জানেন ভারতের জন্য কতটা পেইনফুল এটা? শেখ হাসিনার জন্য কতটা পেইনফুল, আওয়ামী লীগের জন্য কতটা পেইনফুল, যে এত কিছুর পরে যেখানে জাতিসংঘ স্টেটমেন্ট দেবে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে উড়িয়ে ফেলছেন। দেখেন আপনি বিষয়টা, সেখানে আপনি তাহলে ইউএন প্রতিবেদন সেনাবাহিনীর অবস্থান থাকার কথা কেন অস্বীকার করলো সেনাপ্রধান? আপনাকে বলি এই কথাটা আপনি আসলে সঠিকভাবে বলেননি। ওই অর্থে সেনাবাহিনীকে তারা ওয়ার্নিং দিয়েছে। এন্ড নাও দ্য কোয়েশ্চন ইজ, সেনাবাহিনী হয়তো বা শেখ হাসিনার কথা শুনতো না, হয়তো বা শুনতো, কিন্তু ওয়ার্নিং দিয়েছে তারপরে তারা শুনে নাই। তারা বোঝা যায় যে সেনাবাহিনী ওয়ার্নিং দেওয়ার পরেই তারা শুনে নাই, রাইট? কিন্তু এমন তো হতে পারে তারা শুনতো না, কিন্তু সেনাবাহিনীর এই ইউনাইটেড নেশনসের এটা তো অফকোর্স এটা একটা রিমার্কেবল জব, বাট এটা বুঝতে হবে আপনাকে want to be of Pilkhana. Okay, yes, we can talk about that. There are many issues we can talk about that. আমি বলছি অনিয়ন 40 টাকা কেজি, অনিয়ন 40 টাকা কেজি। আপনি দ্রব্যমূল্য আজকে দেখেন নিয়ন্ত্রণে চেষ্টা করেছে তারা, এতটা ষড়যন্ত্র, বিলিয়নস অফ ডলারের ষড়যন্ত্র। এবং ভারতীয় মিডিয়া, ভারতের মতো একটা রেকলেস দেশ, বাংলাদেশের বিপক্ষে সরকারের
এরপরে যে আমরা টিকে আছি এখন পর্যন্ত, মানে চলছি, এখন যদি খালি রাজনৈতিক সমঝোতা থাকে আমাদের ভিতরে, বিএনপি জামাত বা অন্যান্য দলের ভিতরে, বাংলাদেশকে নড়ানোর ক্ষমতা এত সহজ না। কিন্তু এই ক্র্যাকগুলা তৈরি করা হচ্ছে অলরেডি। আওয়ামী লীগ জামায়াত বিএনপির ভিতরে যে সন্দেহ অবিশ্বাস সৃষ্টি করা হয়েছে, ইট হ্যাজ এ কনসিকুয়েন্স। আমি বলছি আপনাদেরকে আবারও ভবিষ্যতে। এবং এই রাজনীতিবিদরা যারা মনে করেন এই দেশের মালিক, তারা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিপদ। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার এই বক্তব্যগুলোর জন্য এই জন্যই আমি বললাম যে আমরা মানে খেলছি এমন মানে মানে আগুন নিয়ে খেলছি যে আগুন আমরা নিভাইতে পারবো না। এটা কখনো করা যাবে না। কারণ আপনাকে বুঝতে হবে, আপনাকে কনসিকুয়েন্স নিয়ে মানে এমন কিছু করার আগে কনসিকুয়েন্সটাকে আপনাকে চিন্তা আনতে হবে যে এই কনসিকুয়েন্স আলু 20 টাকা কেজি কিভাবে সম্ভব হতে পারে। বিগত 20 বছরে যে দাম মানে বাংলাদেশের মানুষ দেয় নাই, এই দামে পণ্য কিনছে এবার, মানে কম দামে। কিভাবে সম্ভব হতে পারে এটা বলেন আপনারা। এটা তো অফকোর্স একটা রিমার্কেবল স্টাফ। মানে কিভাবে সম্ভব হতে পারে? এটা সম্ভব হতে পারে, এটা তারা দেখিয়ে দিচ্ছে এই সরকার। এখন যদি আরো স্টেবল গণতান্ত্রিক সরকার আসে, যারা আরো বেশি ম্যান্ডেট আছে এবং স্ট্রং একটা 5 বছরের জন্য গ্যারান্টেড আছে, তারা আরো বেশি তারা করতে পারবে। ইফ দে ওয়ান্ট ইট, ইট ইজ পসিবল। এটা তারা দেখিয়েছে। সিন্ডিকেট বাণিজ্য আমি বলছিলাম না, ভারত ছাড়াও বাংলাদেশ পণ্য কিনে খেতে পারবে আপনার আরো কম দামে। ইফ ইট ইজ পসিবল, এটা তারা দেখিয়ে দিয়েছে তারা এবার। এবং তারা আচ্ছা পেঁয়াজ মনে হচ্ছে আমরা 2001, 2002, 2005 আছে এখনো। পেঁয়াজ 30-40 টাকা। ক্যান ইউ ইমাজিন দিস? ক্যান ইউ ইমাজিন? দু একটা পণ্য যদি আপনার বাড়েও, নাথিং রং উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু মূল যে সবজি থেকে মানে যে ডেইলি কমোডিটি যেগুলো বাংলাদেশের মানুষ মানে হাতের নাগালে, কোনো বক্তব্য নাই। এখন প্রশংসা দিচ্ছেন না কেন আপনারা? ডিমের দাম বাড়ার পরে আন্ডা মাসুদ ভাই 7টা ভিডিও বানিয়েছে। এই যে মাসুদ কামাল ভাই, দেখছেন তো আপনি, যে বলছিল যে আপনার আমার দেশ পত্রিকা বলছিল যে ফেসিবাদের ফতধ্বনি, সে বলছিল এটা কেমন ধরনের সাংবাদিকতা, থুদে এই ধরনের সাংবাদিকতা বলে নাই। সেই আন্ডা মাসুদ কামাল ভাই, যিনি বর্তমানে বাংলাদেশের মানে বুদ্ধিজীবী হিসাবে আবির্ভূত হয়েছেন, সেই আলু ডিম 10, ইমাজিন দেশ। এটাই তো বাংলাদেশের মানুষ চায়। সাধারণ গরিব মানুষ যারা এইগুলার যদি গ্যারান্টি দিতে পারে কোনো গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কখনো পপুলারিটি হারাবে না। এখন যেগুলো হচ্ছে, আমি আপনাদেরকে বলি যে ইচ্ছাকৃতভাবে দর্শন। আপনারা গতকালকার লাইভে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একজন টিচার, উনি বলছেন আমি মানসিক প্রতিবন্ধী, হুইল চেয়ারে, ইউ আর সিটিং অন দ্য হুইল চেয়ার, মানে হাঁটতে পারে না, পঙ্গু। উনার দাবি এমপিও ভুক্তি। It turned out to be he's not even a teacher. They picked him up from somewhere else. He doesn't know anything about it. স্কুলে কখনো যায় নাই, অথচ বলছে এমপিভুক্ত টিচার হওয়ার জন্য আমি এখানে আপনার আছি। কেন ইমাজিন দিস? তো দেশের এই ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, এই দুর্বৃত্তায়িত রাজনীতির মধ্যে আছেন আপনারা। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন যদি না করতে পারেন, বাংলাদেশের পরিবর্তন কখনোই আপনি করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমার বক্তব্য ছিল এই জায়গাতে, be vigilant, be careful what you are doing, what you are listening, what you are spreading. Because মনে রাখবেন, এখানে যাকে বিশ্বাস করেন সে আসলে বিশ্বাসী মানুষ নয়, সে তার নিজের ব্যক্তিগত স্বার্থ বা মানে পারপাসটাই সার্ভ করছে, অথবা কারো না কারো। একজন মানুষ প্রত্যেকটা ঘটনায় যখন দেখবেন 3 বার তার অবস্থান চেঞ্জ করে, ডু নট বিলিভ দিস পারসন। ধরেন আমি আজকে বললাম আমি ডক্টর ইউনূসের বিপক্ষে, 3 মাস পরে ডক্টর ইউনূসের পক্ষে। দেখেন আপনি, কোটা আন্দোলনের বিপক্ষে, আবার এখন আমি আবার কোটা আন্দোলনের পক্ষে। দেখেন আপনি, আমি শাহবাগের পক্ষে, এখন আবার শাহবাগের বিপক্ষে। দিস পারসন ইজ নট এ গুড পারসন, evil. Be careful. This person cannot be a good person with a moral good character or intellectuality, ladies and gentlemen. You are making mistake to trust such a person or this type of person. I can tell you that, ladies and gentlemen. Right? Here I'm going to end my live today, and I'm telling you once again, বাংলাদেশে দুর্বৃত্তায়িত রাজনীতি বাংলাদেশের নাম্বার 1 enemy, এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ নাম্বার 1 enemy. We have to get rid of them, get out of this problem en masse, fix the country, ladies and gentlemen. Be blessed. See you next time. So maybe tomorrow, because this very stipulated time right now, and that's what I had to say, and I have just said. And be careful and bear in your mind, this is your problem. This is the concerning stuffs, and you have to follow these stuffs for the betterment of our country and protect your country and your generation, ladies and gentlemen. And once again, congratulations to the Secretary General of the United Nations, Antonio Guterres, for coming to Bangladesh, and for 4 days, for 4 days. This is unprecedented, and we hope that among Jatishanghar, kotota support a government Bangladesh's upore ase. This is clearly illustrated by his visiting, by his commitment to Bangladesh, ladies and gentlemen. That's for সুতরাং
এখানে আর কোনো কিছু করার ক্ষমতা কারণেই জাতিসংঘ ডাইরেক্টলি ওভারসিং ইন ইটস গভর্নমেন্ট। দিস ইজ এ গ্রেট স্টাফ। এবং আপনি দেখেছেন জাতিসংঘ তদন্ত করেছে বাংলাদেশের গণহত্যার একটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন ঘটনা, যে এমন একটা রিপোর্ট দিয়েছে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং তার সহযোগীদেরকে দাঁড় করানো। ইটস এ ম্যাটার অফ টাইম। ডক্টর টবি ক্যাডম্যান আমাকে বলেছেন, এবং উনি আমার একটা ধারণার কথা বলি, অনেকেই নিশ্চয়ই একমত হবেন এই ধারণার প্রতি। কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর একটা প্রাণান্তকর চেষ্টা চলছে একটি মহলের পক্ষ থেকে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন, কেন তা না হলে সেনাবাহিনীর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে একটি পক্ষ থেকে অনবরত বিষোদ্গার করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে, আক্রমণাত্মক মন্তব্য করা হচ্ছে? আমি এর মানে এটি বোঝাতে চাচ্ছি না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা যেতেই পারে। কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বিতর্কের ঊর্ধ্বে নয়, সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি মহলের কোনো ব্যক্তির কর্মকাণ্ডে বা বক্তব্যে এমনটাই মনে হচ্ছে যেন সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারলেই নিজেকে বিপ্লবী বলে, নিজেকে প্রচণ্ড সাহসী বলে প্রমাণ করা একটা চেষ্টা অনেকের মধ্যে থাকতে পারে। কিন্তু এর পেছনে আর কি ধরনের খেলা রয়েছে? কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কারণে অকারণে তুমুল আক্রমণ চালানো হচ্ছে? এবং এই আক্রমণের ধারাটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে গত 25শে ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডির দিন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনেকের কাছে অপ্রিয় হলেও দেশের সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করেছেন সেগুলোকে কেন্দ্র করে, এবং তিনি সরাসরি নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলেছেন। তার ধারণা থেকে কবে নাগাদ নির্বাচনটি হলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারে, উন্নতি করতে পারে, সেই কথাগুলো তিনি স্পষ্টভাবে উচ্চারণ করেছিলেন। তার সেই মন্তব্যের পর থেকে, স্পষ্ট বক্তব্যের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে একেবারে একটু একটু করে শুরু করে এখন এই মুহূর্তে এসে সরাসরি নাম ধরে মন্তব্য করা হচ্ছে। প্রথমে আমরা দেখলাম যে ভুইফোর দু একটি সংগঠন অথবা সদ্য জন্ম নেওয়া দু একটি সংগঠন তারা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেনা প্রধানের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। দেখে একটু অবাকই লাগলো। কোথায় এদের শক্তি? এদের শেকড়টি কোথায়? কি চাইছে তারা? কারা এই ইন্ধনগুলো দিচ্ছে? আমাদের হিসাব মিলাতে খুব বেশি কষ্ট হয় না। পরবর্তীতে আমরা দেখলাম আরো ভয়ঙ্কর কিছু বক্তব্য আকারে ইঙ্গিতে, কিন্তু যেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আসছিল সেগুলো খুবই সেন্সিটিভ জায়গা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, কেউ বা আবার সরাসরি বক্তব্যের মাধ্যমে এ ধরনের মন্তব্য করতে লাগলেন সেনাপ্রধানকে কটাক্ষ করে, এবং সরাসরি সরকারের বিরুদ্ধে তারা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আবার একদিন আগে আমরা দেখলাম সরাসরি সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ছাত্র সমন্বয়কদের কেউ হুঁশিয়ারি দিচ্ছেন, প্রকাশ্যে মন্তব্য করছেন। কি বলছেন তারা? তাদের বক্তব্যগুলো এরকম: বাংলাদেশ পিপলস রিপাবলিক কোনো মিলিটারি রিপাবলিক নয়। ক্যান্টনমেন্ট থেকে কোনো পলিসি আসবে না, পলিসি যা করার সরকার করবে। এবং এ ধরনের আরো মন্তব্য। কি করতে চায় তারা? কেন সেনাবাহিনীকে বারবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে এবং সেনা প্রধানকে সরাসরি রাষ্ট্রদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে? তিনি নাকি যে বক্তব্যগুলো দিয়েছেন, তিনি তার পদে না থাকলে বা পদটি যদি সরিয়ে রাখা হয় তাহলে তিনি রাষ্ট্রদ্রোহীমূলক বক্তব্য দিয়েছেন।
সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয় যে এখনো পর্যন্ত তারা খুবই ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করছেন। এবং সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি যে বক্তব্যগুলি দিয়েছিলেন তিনি তার দায়বদ্ধতা থেকে দিয়েছেন। এবং তার বক্তব্যের পরে দেশের, আমার ধারণা, আমি একটা পোল দিয়েছিলাম, একটা ভোট দিয়েছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে, সেখানে 83% মানুষ সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করেছিলেন, আর সম্ভবত 13 বা 14% মানুষ সেনাপ্রধানের বিপক্ষে গিয়ে বক্তব্য দিয়েছেন। 4% মতো মানুষ নীরব ছিলেন, ভোটদানে বিরত ছিলেন, এরকম একটা বিষয়। তো সামান্য এরকম একটি জরিপ থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্যটি গণমানুষের কাছে কতটা প্রত্যাশিত ছিল, এবং তিনি এতদিন পরে এসে কেন এই বক্তব্যটি দিলেন। সারা দেশে যেমন মবক্রেসি চলছে, সারা দেশে যেমন বুলডোজার বাহিনী তৈরি হয়েছে, ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী গোষ্ঠী তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কেন সেনাপ্রধান নীরব ভূমিকা পালন করছেন, কেন এতদিন পরে এসে বক্তব্য দিলেন, সেইটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, বরং ক্ষোভ ঝেড়েছেন যে কেন সেনাপ্রধান এতদিন পরে এসে বক্তব্য দিলেন। সেখানে সেনাপ্রধানের সেই বক্তব্যকে তারা একটা অংশ কোনোভাবে মেনে নিতে পারছেন না। কেন মেনে নিতে পারছেন না? সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে উত্তরণের কথা বলছেন, এটি তাদের গায়ে জ্বলা। এবং আমরা তো জানি ছাত্র সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কিংবা সরকারের কোনো উপদেষ্টা তারা চাইছেন না যে খুব শীঘ্রই বা সহসা নির্বাচনটি হোক। এটি হলে তারা যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ লাভ করছে সেটি থাকবে না, সেখানেই তাদের গায়ে জ্বালা। সেনাপ্রধান তো 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিন তিনি জাতির উদ্দেশ্যে এই বক্তব্য দিয়ে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন যে আমার উপর আস্থা রাখুন। তো সেনাপ্রধান কথা বলবেন না? এবং যারা বলছেন সেনাপ্রধানকে আপনি কোত্থেকে এসেছেন, আরো নোংরা ভাষায় কথা বলছে, তারা ভুলে যাচ্ছেন সেনাবাহিনীর সমর্থন না থাকলে জনগণের প্রতি এই অভ্যুত্থান সফল হতো না। তারা সেনাবাহিনীর সহযোগিতা নিয়েই এখন সেনাবাহিনীর সঙ্গে চোখ উল্টে দিতে যাচ্ছে। আমি ইনফর্মাল একটি শব্দ ইউজ করলাম, সরি। যাই হোক, ঠিক নয়। এবং তারা যে বুঝে না বুঝে কথাগুলো বলছে আমার সেটি মনে হয় না। এর পিছনে কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রয়েছে, বিশেষ কোনো অশুভ শক্তির ইন্ধন রয়েছে। আমরা তো বুঝতে পারছি মৌলবাদী শক্তির আস্ফলন কোথায় গিয়ে ঠেকেছে। হালকা করে নেওয়ার কিছু নেই। এবং যেভাবে সেনাবাহিনীর মতো একটা ডিসিপ্লিনড বাহিনীর বিরুদ্ধে এই ধরনের নোংরা মন্তব্য করা হচ্ছে, সেগুলো কোনো ভালো ইঙ্গিত নয়। আবারও বলি, সেনাবাহিনী কেন, প্রত্যেকটা পেশাদার বাহিনী, পেশাদার শ্রেণীর মধ্যে কম বেশি সবসময় এমন কিছু স্বার্থান্বেষী মানুষ তো থাকেন যাদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সরকারের তাবেদারি করতে গিয়ে প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নাম করে ফেলে। ঠিক একইভাবে আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে, বেশি হয়েছে, আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে, এ কথা অনস্বীকার্য। সেনাবাহিনীর মধ্যেও কিছু কিছু ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করতে গিয়ে এমন অনেক জঘন্য ভয়ঙ্কর কাজ করেছেন। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে সেনাপ্রধানের বিরুদ্ধে আমার মনে হচ্ছে এখন যে ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই তাকে অনেক ভালো মানুষ মনে করে, নামাজি মনে করে, তিনি আল্লাহ ভীরু। তিনি ইচ্ছা করলে হয়তো বা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য একটা পদক্ষেপ নিতে পারতেন পরীক্ষামূলক, কিন্তু সেই পদক্ষেপটা তিনি নেন নাই। বলা হচ্ছে জাতিসংঘের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের কারণে বা জাতিসংঘের কথার কারণে তিনি এই পদক্ষেপ নেন নাই। কিন্তু যদি তার ইচ্ছা থাকতো জাতিসংঘের এই পদক্ষেপ ছাড়াও কিন্তু তিনি নিতে পারতেন, কিন্তু তিনি নেন নাই। তো এই বিষয়ে তাকে আমরা ভালো মনে করতে পারি, কিন্তু বিতর্কিত অবস্থায় তো আমরা জানি না আসলে কী হচ্ছে। এজন্য আমরা বলবো যে সেনাপ্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, যাই হোক, সেনাপ্রধান আমাদের সাথে ছিলেন। তো সেনাপ্রধান যদি সঠিক পদে থাকে তাহলে অবশ্যই দেশের মানুষ তার সাথে থাকবে। আর যদি সেনাপ্রধান সঠিক পদে না থেকে আবারও তিনি একটা চক্রান্ত করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই দেশের মানুষই সিদ্ধান্ত নেবে তাকে কী করতে হবে।